দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় যে গল্পটি রয়েছে তার ১৩ নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ১২ পর্যন্ত আলোচনা করেছিলাম। ১২ নম্বর অধ্যায়ে আমরা দেখেছি শঙ্কর আলভারেজের মৃত্যুর পর একা একা চলতে গিয়ে কালাহারি মরুভূমিতে গিয়ে প্রবেশ করে। সেখানে সে আত্মীয় গাত্তির একটি নরকঙ্কাল আবিষ্কার করে এবং আত্মীয় গাত্তির একটি চিঠি শঙ্কর আবিষ্কার করে। সেটি বোতলের মধ্যে ছিল। শঙ্কর সেটি পড়ে বুঝতে পারে যে তারা হীরের খনির সন্ধানে বেরিয়েছিল এবং তারা হীরের খনির সন্ধানও পেয়েছিল, কিন্তু তার বন্ধুরা চক্রান্ত করে তাকে মেরে ফেলে এবং সে ৫টি হীরা শঙ্করকে গিফট দিয়ে যায় এবং তার বিনিময়ে সে তার কঙ্কালকে যেন সমাধি করা হয় সেটি বলে যায়। তারপর শঙ্কর বুঝতে পারে যে সেও যে গুহাটির মধ্যে ঢুকেছিল সেটিও হলো হীরার খনি। তখন সে একটু পস্তায়। যাই হোক, তারপর শঙ্কর একটি গ্রানাইটের গুহার মধ্যে আশ্রয় নেয়। দেখো, মোটামুটি এই পর্যন্তই ছিল ১২ নম্বর অধ্যায়ের আলোচনা। এবার আমরা ১৩ নম্বর অধ্যায়ে প্রবেশ করব। দুপুরের রোদে যখন দিক দিগন্ত জ্বলে উঠল তখন শঙ্কর একটি পাহাড়ের ছায়াতে আশ্রয় নিল। সেই পাহাড়ের ছায়ায় কত ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা উঠেছিল জানো? ১৩৫ ডিগ্রি। একটা সাধারণ মানুষ কিভাবে বাঁচবে সে ১৩৫ ডিগ্রি উষ্ণতায়? শঙ্কর ভাবে, এতদিন আমি বন জঙ্গলে ছিলাম, সেখানে আমার হাতে বন্দুক ছিল। কোনো সিংহ বা অন্য কোনো ভয়ার্ত জীবজন্তু যদি দেখতাম আমি তার মোকাবিলা করতে পারতাম, কিন্তু এখানে আমি কার সাথে মোকাবিলা করব? এই তৃষ্ণা রাক্ষসীর সাথে মোকাবিলা কিভাবে সম্ভব? শঙ্কর দুপুরবেলা ২ বার মরীচিকা দেখে ফেললো। মানে তোমরা দেখবা স্কুল বাসে করে যখন স্কুলে যাও, দেখবে অনেক দূর রাস্তার সামনে মনে হচ্ছে কেউ যেন জল ফেলে দিয়েছে। এরকম একটি ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে একটু মনে হয়, সবারই মনে হয়। কিন্তু যখন আবার সেই জায়গাটাতে আসবে দেখবে সেখানে কিছুই নেই। আবার অনেক দূরে সেই মনে হচ্ছে কেউ যেন জল ঢেলে দিয়েছে। এটা হচ্ছে মরীচিকা। এরকম কিছু মরীচিকা ২ বার শঙ্কর দেখে ফেলল। সন্ধ্যার দিকে শঙ্কর দূর দিগন্তে মেঘমালার মতো পর্বতমালা দেখতে পেল। শঙ্করের বিশ্বাসই হচ্ছে না সে পর্বতের কাছাকাছি চলে এসেছে কালাহারি মরুভূমিকে অতিক্রম করে। রাত ১০টা পর্যন্ত সে সেদিন পথ চলল, মানে মরুভূমি চলল, এবং শেষ পর্যন্ত নিজের চোখে সে বিশ্বাস করলো যে না, এটা কোনো মরীচিকা নয়, সত্যি সত্যি এটা পর্বতমালা। ভগবানকে সে তখন অশেষ ধন্যবাদ জানালো। তবে কি শঙ্করের প্রাণে বাঁচার আশা আছে? শঙ্কর কি আবার বাংলা মায়ের কোলে ফিরে যেতে পারবে? সে এত বড় হীরের খনির মালিক হয়ে জীবিত অবস্থায় ফিরতে পারবে? তারপর শঙ্কর অনেক কষ্ট করে সেই পাহাড়ের পাদদেশে এসে পৌঁছলো। পাহাড়ের সাইড দিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না। তাকে সভ্য জগতে পৌঁছতে হলে পাহাড় টপকে যেতে হবে। শঙ্কর যদি এই পাহাড় টপকে সভ্য জগতে না যায় তাহলে তাকে ২৫ মাইল মরুভূমির ওপর দিয়ে ঘুরে সভ্য জগতে গিয়ে পৌঁছতে হবে। কিন্তু শঙ্কর শেষ পর্যন্ত পাহাড় টপকেই ওদিকে যাবার সিদ্ধান্ত নিয়েছিল। শঙ্কর এখানে একটি ভুল করে বসলো। সে ভুলে গেল ১২,৫০০ সুউচ্চ পর্বতমালা তার পক্ষে পার হয়ে যাওয়া অনেকটাই অসম্ভব। আরেকটি কথা, সেখানে তার গুরু আলভারেজ ছিল, এখানে সে কিন্তু একা। শঙ্কর ব্যাপারের গুরুত্বটা বুঝল না, ফলে চিমানিমানি পর্বতমালা পার হতে গিয়ে সে কিন্তু প্রাণ হারাতে বসলো। চিমানিমানি পর্বতমালা এমনিতে খুব একটা বেশি ঘন জঙ্গল নয়, তাই শঙ্কর প্রথম দিন অনেকটা উঠে গেল, কিন্তু অনেকটা উঠে গিয়ে সে দিকভ্রান্ত হয়ে পড়ল।
সে বুঝতে পারছিল না কোন দিকে যাবে। কেন এমন হলো, কোথা থেকে এমন হলো, শঙ্কর কিছুই বুঝতে পারছে না। সূর্য ওঠার পর থেকে সে তো দিক সম্পূর্ণ ঠিক করে নিল, তবুও সে এরকম বিপদে কেন আসলো। এরপরে তৃতীয় দিন সে একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ল। আগের দিন একটা বড় পাথর হঠাৎ করে গড়িয়ে পড়ে শঙ্করের পায়ে হোঁচট লেগেছিল। সেদিন সে ব্যথা অনুভব করেনি, কিন্তু পরের দিন সে পা নিয়ে আর উঠতে পারছিল না, তার পা ফুলে গিয়েছিল। দুর্গম পথে এভাবে উঠানামা করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ালো। একটি ঝর্ণা থেকে সে জল সংগ্রহ করে এনেছিল, কিন্তু অল্প অল্প করে খেয়ে সেই ঝর্ণার জলও প্রায় শেষ হয়ে এসেছে। দেখো, তোমাকে খাদ্য জোগাড় করতে হলে সামান্য একটু এদিক ওদিক চলাফেরা তো করতেই হবে। আর শঙ্করের যা পা, সে ওই সমতল ভূমিতেই থাকার সিদ্ধান্ত নিল, কারণ সে চলাফেরা করতে প্রায় অসম্ভব তার পক্ষে। এদিকে এতদিন শঙ্কর অখাদ্য কুখাদ্য খেয়ে তার শরীরে যেন রোগ বেঁধেছে, তার হৃৎপিণ্ডে নিশ্চয়ই কোনো রোগ বেঁধেছে। সে অল্প একটু হাঁটাহাঁটি করলেই তার হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করে কাঁপছিল। 4 দিনের দিন সন্ধ্যাবেলা সে একটি গাছের তলায় আশ্রয় নিল। খাদ্য নেই, অনেক দিন হলো জল নেই, অনাহারে সে এভাবেই কাটাতে থাকলো। দুপুরে একটা হরিণকে সে দেখেছিল, কিন্তু তার বন্দুকটা তখন 50 গজ তফাতে ছিল। সে উঠে উঠে গিয়ে বন্দুকটা আনবে, তার আগেই হরিণটা পালিয়ে গেল। জল প্রায় শেষ, এই অবস্থায় গিয়ে জল আনবেই বা কিভাবে? তার অল্প চলাফেরা করলেই তার শরীরের মাথা তার প্রায় ফেটে আসছিল, এত ব্যথা, মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। তার পরের দিন দুপুরবেলা তার মাথার উপরে শকুনের দল উড়ে বেড়াচ্ছিল। দেখো, শঙ্করের এত বিপদ হয়েছে, কিন্তু কোনো দিন শকুনের দল তার মাথার উপর দিয়ে ঘোরেনি। আজকে তার মাথার উপর দিয়ে শকুনের দল ঘুরছে, এর মানে কি শঙ্করের মৃত্যু কি সামনেই? কারণ পশু পাখিরা নাকি আগে থেকেই মৃত্যুর খবর পেয়ে যায়। শঙ্করকে এই কথাটি ভাবিয়ে তুলল। সন্ধ্যার পর একটি শব্দ সে শুনতে পায় এবং সামনে তাকিয়ে দেখে কিছুটা দূরে একটি নেকড়ে বাঘ দাঁত খিচিয়ে দাঁড়িয়েছিল এবং তার জিভটি লক লক করছে, যেন শঙ্করকে ভক্ষণ করার জন্য। নেহাত তার কাছে বন্দুকটা রয়েছে, যার জন্য নেকড়ে বাঘটি ভয়ে এগোতে পারছিল না। এই হাড় ভাঙা শীতে শঙ্কর রাত্রিবেলা আগুন জ্বালিয়ে চুপচাপ বসে থাকলো, কিন্তু ঘুমানোর সাহস পাচ্ছিল না, কারণ সে জানে ঘুমোলে পরেই নেকড়ের দল তার উপরে এসে হামলা করে বসবে। শুধু নেকড়ে বাঘ নয়, কয়েকটা বন্য জাতীয় কুকুরও তাদের সাথে এসে যোগদান করলো, কোয়াড জাতীয় কুকুর। রাত বাড়ার সঙ্গে সঙ্গে 10-15টা কোয়াড জাতীয় কুকুর এসে তার যে গোল করে আগুনটা জ্বালিয়েছে, তো আগুনের যতদূর পর্যন্ত শিখাটা যাচ্ছে, আগুনের যে তেজটা, তারপরেই তো অন্ধকার, আর সেই অন্ধকারে ওরা এসে বসে আছে চুপটি মারে, কারণ ওরা জানে শঙ্কর যখনই ঘুমাবে তখনই তাদের অ্যাটাক করার পালা চলে আসবে। শঙ্কর অবশেষে ভাবে, সেও কি শেষ পর্যন্ত পারবে না এই হিরে নিয়ে সভ্য জগতে পৌঁছতে? হীরের খনির কথা যদি বাদও দেয়, তার কাছে যে 6টা হিরে টুকরো রয়েছে, সেটিও যদি সে বিক্রি করে 2-3 লক্ষ টাকা হয়তোবা পেয়ে যাবে। তো সেই 2-3 লক্ষ টাকা দিয়ে শঙ্কর তার বাবা মায়ের দুঃখ ঘোচাতে পারবে। শুধু বাবা মা কেন, তার পাড়ার গরিব দুঃখী যারা রয়েছে, বৃদ্ধ বৃদ্ধা যারা রয়েছে, সবার দুঃখ সে ঘোচাতে পারবে। কিন্তু যেটা হবার নয় সেটা ভেবে কি লাভ? সে তো হয়তোবা এখান থেকে ফিরতই যেতে পারবে না বাংলায়। আত্মীয় গাত্তির মতো সেও হয়তো ভুলভাল বকে চলেছে, এটি শঙ্করের মনে হলো। তখন অনেক গভীর রাত হলো।
শঙ্কর দেখতে পেল কোয়াট জাতীয় বন্য কুকুরগুলি যেন আরো খানিকটা এগিয়ে এসেছে শঙ্করের দিকে। শঙ্কর একটি জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই তারা একটু দূরে পালিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার তারা সামনে চলে আসলো। তারা যেন ভয় পাচ্ছে না ধীরে ধীরে, এবং তাদেরও দোষ কি, তারা অনেক দিন পর একটি খাদ্য পেয়েছে এবং তারা এই খাদ্যটিকে হাতছাড়া করতে কিছুতেই চায় না। আর ইতিমধ্যেই দুটো নেকড়ে বাঘ এসে কোয়াটদের পেছন থেকে বসে দেখে গেছে যে শিকারটি তাদের জীবিত আছে না মারা গিয়েছে। আসলে শঙ্কর যদি একবার চোখ বন্ধ করে না রাত্রিবেলা, তাহলেই সবাই মিলে তাকে জ্যান্ত ছিঁড়ে ছিঁড়ে খাবে। এরকমও কি সম্ভব বলো? সারা রাত জেগে থাকা কখনো সম্ভব? আর যদি শঙ্করের ঘুম আসে তাহলেই তো তারা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর একটু কাছে এগিয়ে আসলেই শঙ্কর যখনই আগুন ছুঁড়ে মারছে তারা পিছনে চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে চলে আসছে। তাদের সাহস যেন ধীরে ধীরে বেড়েই চলেছিল। এটার সঙ্গে সঙ্গে শঙ্করের মনেও হলো এটাও যে সে তো বীরের মতো মরছে। সেই পাটকলে কাজ করে ম্যালেরিয়া, জ্বর, হাঁপানি, কাশি ইত্যাদিতে তো মরছে না, তার মৃত্যু হবে বীরের মতো মৃত্যু। সে হীরের খনির মালিক, এটিও মনে রাখতে হবে। আলভারেজ মারা যাওয়ার পর সে যে এত বড় একটা বিপদ থেকে একাই বেরিয়ে আসতে পেরেছে, এটিই তো বড় কথা। তো মারা গেলে আর কি করা যাবে? দীর্ঘ রাত্রি কেটে গেলে হায়না এবং কোয়াটের দল সেখান থেকে পালিয়ে গেল। শঙ্কর ভাবছে যে একটু ঘুমাই। সেই সময় মাথার উপর আবার শকুনির দল এসে হাজির। দেখো, সে যদি ঘুমিয়ে পড়ে শকুনরা ভাববে কি এ তো মারা গিয়েছে, তখন শকুনরাও তাকে অ্যাটাক করতে পারে। দিনের বেলা শকুন, রাত্রিবেলা হায়না ও কোয়াটের দল, এসবের মধ্যে পড়ে শঙ্করের যেন অবস্থা খারাপ হয়ে গেল। সে যেন উন্মাদের মতো হয়ে গেল। তার খিদা তৃষ্ণা সব সে ভুলে গেল। তার কিন্তু খিদা ছিল না, তবুও সে গুলি করে একটি শকুন মেরে ফেললো। দেখো, দিনের বেলা সেখানে প্রচন্ড গরম পড়েছে, পা রাখা যাচ্ছে না পাথরে। তখন সে শকুন মেরে সেটিকে পুড়িয়ে খাওয়া শুরু করলো। এর আগেও সে মরুভূমিতে একবার শকুন খেয়েছিল। জ্বলন্ত অঙ্গার, মানে এত পরিমাণে রোদ উঠেছিল, সেই রোদরে শঙ্করের ছায়া পড়ছিল এবং সেই ছায়াকে শঙ্কর যেন তার সঙ্গী বলে মনে করেছে। শঙ্করের একবার মনে হলো সে কি পাগল হয়ে গেছে? সে ভুলভাল কেন চিন্তা করছে? সে এইসব ভুলভাল কথা চিন্তা করছিল, এমন সময় কিসের একটা যেন শব্দে তার তন্দ্রা ছুটে গেল। কোনো পরিচিত শব্দ নয়, কিন্তু সেটা একটা সম্পূর্ণ অচেনা শব্দ। কোন দিক থেকে আসছে, কিসের শব্দ, সেটি তাক করতে পারছিল না। হঠাৎ শব্দটি আরো কাছে চলে আসে। শঙ্কর তখন দেখতে পায় তার মাথার উপর দিয়ে সেই শব্দটি চলে যাচ্ছে। তাহলে কি এটা এরোপ্লেন? শঙ্কর বইয়ের পাতায় এরোপ্লেন দেখে এসছে, সে কিন্তু নিজে কখনো এরোপ্লেন দেখেনি। শঙ্কর গাছপালা নড়িয়ে বিভিন্নভাবে সেই এরোপ্লেনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু এরোপ্লেন, সেটি তো আওয়াজ, সেটির নিচে কিভাবে দেখবে? একটি গাছের পাতা যদি নড়ে, গাছের ডাল নড়ে, সেটি তো দেখা সম্ভব নয়। যাই হোক, এরোপ্লেনটি শঙ্করকে লক্ষ্য করতে পারেনি, তারা সেখান থেকে চলে যায়। এরোপ্লেনটি ভায়োলেট রঙের পল ক্রুগার পর্বতমালায় ওদিকে চলে যায়। শঙ্কর ভাবলো হয়তো আরো এরোপ্লেন এদিক দিয়ে যাবে, তাই সে কিছু কাঁচা ডাল ভেঙে রাখলো, এটা দিয়ে ধোঁয়া করবে। আরেকটি ভালো জিনিস হয়েছে এই খারাপের মধ্যেও, এরোপ্লেনটি চলে গেল, এটা তো খারাপই, এর মধ্যে একটি ভালো জিনিস হয়েছে কি, এরোপ্লেনের শব্দে শকুনের দল সেই জায়গা থেকে পালিয়েছে। দিনটা তো কোনো রকম ভালোভাবেই কাটলো সেদিন, খাওয়া দাওয়া ওই শকুনের মাংস আর কি। যাই হোক, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সেই কোয়াট এবং হায়নার দল আবার এসে তাকে ঘিরে বসে থাকলো। ওরা ভাবছে, বাছাধন, আজকে তুমি যাবা কোথায়? আজকে তোমাকে আমরা ভক্ষণ করব। কিসের যে তার
এত ভয়? দেখো, এর আগেও সে সিংহ এবং আরো বিভিন্ন ভয়ানক জন্তুদের সম্মুখীন হয়েছে, কিন্তু তখন আলভারেজ ছিল আর তার হাতে প্রচুর টোটা ছিল, কিন্তু এখন মাত্র দুটো টোটা রয়েছে তার কাছে। এবার সে যে গুলি করবে একটা, সেটাও করতে তার সাহস হচ্ছে না, কারণ তার যদি টোটা ফুরিয়ে যায় সে তখন এই ধরনের হিংস্র জন্তুদের মোকাবিলা করবে কিভাবে। যাই হোক, শঙ্কর ভাবলো যে মরতে তো তাকে হবেই, একদিন আগে একদিন পরে। ও ভগবানের উপর ভরসা করে একটি গুলি কিন্তু চালিয়েই দিল। সাময়িক ভয় পেয়েছে, কিন্তু তারপর আবার তারা তাকে ঘিরে বসলো। এখন আর কোনো ভয় নেই তাদের। এখন আগুনের কাঠ ছুঁড়ে মারলেও তারা সেখান থেকে নড়ছে না। একটু বাদে শঙ্করের হয়তোবা তন্দ্রা এসেছিল, তখন সে ভাবলো যে না, আমার তো ঘুমালে চলবে না। আর যখনই সে চোখ খুললো, দেখতে পেল নেকড়ে বাঘটা অনেক দূর এগিয়ে চলে এসেছে তার কাছাকাছি। নেকড়ে বাঘটা অনেকটা কাছাকাছি এগিয়ে চলে এসেছে তার। শঙ্কর কিছু না ভেবেই আরেকটি গুলি করে বসলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। হায়নার দলগুলি তার কাছে এসেই আবার ঘিরে বসে থাকলো। যাই হোক, সে রাত্রিও মোটামুটি এভাবেই পার হলো। ঘুমানোর কিন্তু সে সুযোগ পায়নি। আর ভোর হওয়ার সঙ্গে সঙ্গে তারা তো পালিয়ে গেল, মানে হায়নার দলরা। শঙ্কর তখন সেই আগুনের ধারেই ঘুমিয়ে পড়ল। কিসের একটা শব্দে যেন শঙ্করের ঘুম আবার ভেঙে গেল। খানিকটা আগে শঙ্করের কানে একটি পরিচিত শব্দ এসেছে, সেই শব্দটি এখনো তার কানে বাজছে। তাহলে কেউ কি কোনো গুলি করলো? এই দুর্ভেদ্য জঙ্গলে কারাই বা গুলি করবে? যাই হোক, শঙ্কর ভাবলো যা আছে কপালে দেখা যাবে। সে ভাগ্যের উপর নির্ভর করে উপরে একটি গুলি চালালো, এবং তার প্রত্যুত্তরে সেদিক থেকে আবার গুলির শব্দ পাওয়া গেল। আনন্দে উত্তেজনায় শঙ্কর ভুলে গেল যে তার পা খোড়া, সে হাঁটতে চলতে পারছে না। সে দৌড়াবে, আনন্দ করবে, ফুর্তি করবে, কি করবে সে ভেবে পাচ্ছে না যে তার কাছাকাছি লোক চলে এসেছে। এবং সে তখন চারিদিকটা ছোটাছুটি শুরু করলো। ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করার একটি দল কিম্বারলি থেকে কেপটাউন যাবার পথে চিমানিমানি পর্বতের মরুভূমির ঢালে তারা তাঁবু পেতেছিল। তাদের সঙ্গে ছিল 7খানা ক্যাটারপিলার লাগানো মোটর গাড়ি। এদের দলে নিগ্রো কুলি ও চাকর বাকর যদি বাদও দাও, তাও 9 জন ছিল। তার মধ্যে 4 জন উঠেছিল সেই চিমানিমানি পর্বতে হরিণ শিকার করতে। তাদেরই এখানে গুলির আওয়াজ পাওয়া গিয়েছে। হঠাৎ এই নির্জন প্রদেশে গুলির আওয়াজ শুনে তারা 4 জন স্তম্ভিত হয়ে গিয়েছে। তখন তারা যখন দেখলো যে আর গুলির আওয়াজ আসছে না, তখন তারা চারিদিক ভালো করে খুঁজতে শুরু করলো, এবং দূরে দেখতে পেল একটি কঙ্কালসার লোক, মানে কঙ্কালের মতো হয়ে গিয়েছে একটি লোক তাদের দিকে ইশারা করছে। তা ছুটে গেল শঙ্করের কাছে। শঙ্কর আবোল তাবোল কি সব প্রলাপ বকতে শুরু করেছে। তারা কিচ্ছু বুঝতে পারল না। তারা শঙ্করকে তাদের ক্যাম্পে নিয়ে গেল। ওর জিনিসপত্র আগেই নামিয়ে আনা হয়েছিল, আর শঙ্করকে ক্যাম্পে রেখে সেবা শুশ্রূষা তারা করলো। কিন্তু শঙ্কর দীর্ঘদিনের রোগ ভোগের কারণে শঙ্করকে অনেক ভুগতে হয়েছিল। দীর্ঘদিন এভাবে থাকার ফলে সেই রাত্রেই শঙ্করের প্রচণ্ড জ্বর এলো, এবং জ্বরের ঘরে সে আবোল তাবোল আবার বকতে শুরু করলো। তারপর কখন মোটর গাড়ি ছাড়লো, কখন সভ্য জগতে পৌঁছলো, শঙ্কর কিচ্ছু জানে না। সেই অবস্থায় শঙ্কর 15 দিন সলসবেরি হাসপাতালে কাটিয়ে দিল। তারপর 1 মাস সেখানে থেকে মাসখানিক পরে সেখান থেকে বেরিয়ে সে রাজপথে এসে দাঁড়ালো। দেখো, এই পর্যন্তই ছিল 13 নম্বর অধ্যায়ের আলোচনা।
এরপর আর একটি মাত্র অধ্যায় রয়েছে 14 নাম্বার, আর তারপরেই চাঁদের পাহাড় শেষ। আমি যতটা সম্ভব পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আর একটি অধ্যায় মাত্র বাকি থাকলো, খুব শিগগিরই সেটি নিয়েও আলোচনা করে দিব। তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো।